গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং আনন্দ আমাদের একান্ত কাম্য। আপনাদের জন্য আজকের গল্প বারিদ বরণ ঘোষের লেখা ভূতের কবলে রাইটার্স। গল্প হলেও সত্যি। কোম্পানিকা কেরানিকা বাড়িকা উত্তর রাস্তা, এমনিভাবেই একটি গেজেটিয়ারে লায়ন্স রেঞ্জ নামে বিবাদী বাগে যে রাস্তাটি আছে তার পরিচয় দেওয়া হয়েছিল। সেটি ছিল 1841 সাল, অর্থাৎ রাস্তাটি কোম্পানির কেরানিদের বাড়ির উত্তরে। কোম্পানির কেরানিদের জন্য নির্দিষ্ট এই বাড়িটি হলো রাইটার্স বিল্ডিং। কেরানিদের কোম্পানির আমলে বলা হতো রাইটার বা জুনিয়র সার্ভেন্টস। কোম্পানি বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে বাড়ি গুচ্ছে এই রাইটার্সরা বসতেন তারই নাম হয়ে গেল রাইটার্স বিল্ডিং। এখন শুধু কেরানিরাই থাকেন, তাদের মনিবেরাও থাকেন, তবুও কেরানিদের নামেই বাড়ির নামটা বজায় গেছে। তাল পুকুরের পাড়ে তাল গাছ না থাকলেও পুকুরের নামটা তালপুকুরই থেকে যায়। তবে আজকে যে রাইটার্স বাড়ি দেখছি সেটা কিন্তু আদি বাড়ি নয়। একেবারে আদি বাড়িটার অস্তিত্ব বোঝা মুশকিল। আমরা তার একটি ছবি অবশ্য দিয়ে দিলাম। 1695 সালের 25শে জুন তারিখের প্রচণ্ড ঝড়ে আদিবাড়ি প্রায় ধূলিসাৎ হয়ে যায়। 1706 সালে পুরনো কুটিবাড়িটা ভেঙে ফেলে নতুন একতলা বাড়ি তৈরি হয় এই কেরানিদের জন্যে। এই একতলা নতুন বাড়িটি দ্বিতীয় রাইটার্স বাড়ি। এটা একটা নিজস্ব জায়গায় বাড়ি ছিল না। পুরনো কেল্লার সীমানার মধ্যেই এই আদি এবং নতুন বাড়ি অবস্থিত ছিল। নতুন বাড়ি বলছি বলে ভেবে নেবেন না যে বাড়িটি আজকাল দেখছি সেটিই নতুন বাড়ি। এই বাড়িটি এখন যেখানে আদি এবং মধ্য পর্বের রাইটার্স বিল্ডিং ছিল, এখনকার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। তখন এই অংশ ফাঁকা জমি ছিল। পরে এই ফাঁকা জমিটিতেই কোম্পানিকা কেরানিকা বাড়ি তৈরি হলো 19টি আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট নিয়ে। তখনই এটি বিল্ডিং থেকে বিল্ডিংস হতে লাগলো। 18 শতকের শেষে এই রাইটার্স বিল্ডিং দেখতে ছিল সারি বাঁধা কতগুলো দোকান ঘরের মতো। আজকের যে সজ্জিত রাইটার্স বাড়ি দেখতে পাই তার পতন শুরু হয় 1820 থেকে 21 সাল থেকে। ক্যালকাটা পাস্ট অ্যান্ড প্রেজেন্ট গ্রন্থে শ্রীমতী ব্রেসেন্টের এই সম্পর্কে লিখে রাইটার্স বিল্ডিং ওয়ার ফেমাস অ্যান্ড long did the walls echo to the joyous song and loud rehearsing tally holes of many generations of writers. Gradually, however, there came a change, the age of entering the companies. Civil service was raised, the period of a writer's stay in Calcutta was reduced, and at last writers were no longer provided with quarters, but lived with friends or in lodging at their own expense. For some years, writers' building remained deserted. Then the sets of apartments were let to private individuals or for offices. The next change saw then occupied as government offices, and lastly came alternation and addition, which crowned the old bare range with domes and masked it with a stately face. The writers' building were lost in the Bengal Secretariat. একদা এখানে কেরানিদের নানোত্তম উল্লাসে দেওয়ালে দেওয়ালে ধ্বনিত রবসানন্দ অবস্থিত হয়েছিল পরে। কিন্তু এখানে কখনো কখনো শোনা যেত অশরীরী আত্মার হাড়হিম করা উল্লসিত হাস্য অথবা জিজ্ঞাসার সক্রোধ সুতীব্র ধ্বনি। এখানেই যখন ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হলো 19 শতকের একেবারে সূচনায়, তখনই কি বিদেশি আত্মাদের ঘোরাফেরা শুরু হয়েছিল? মনে হয় কিছু পরে।
একটা কথা এই প্রসঙ্গে জানানো ভালো যে এই কলেজের লাইব্রেরির প্রায় 7,000 বই নিয়েই ক্যালকাটা পাবলিক লাইব্রেরি গড়ে ওঠে, যার পরিণত রূপই আজকের জাতীয় গ্রন্থাগার। রাইটার্স বিল্ডিংস এর প্রধান বাড়ি 4 তলা, 6 তলা বাড়ির সংখ্যা 4। অনেকগুলো বাড়ি নিয়ে গড়া বলে এই বাড়ি বহুবচনে বিল্ডিংস। 4 তলা বাড়ি 9টি, সব মিলিয়ে ঘরের সংখ্যা 1424। হলঘর আছে 33টা, বাথরুম ছিল 160, এখন সংখ্যা বেড়েছে। 25টা সিঁড়ি আর 6টি লিফট উপরে ওঠা নামার জন্যে তৈরি। সব জাতের উপাসনালয়, ক্যান্টিন, ডাকঘর কি নেই এই বাড়িতে। দিনের বেলায় এর কর্মচাঞ্চল্য একটা মানুষের পক্ষে ধারণা করে ওঠা দুঃসাধ্য, কিন্তু রাতের বেলা পুরনো অনেক কর্মী রাতের রাইটার্স গ্যাগ রহস্যালয় বলে ভাবতেন অনেক সময়। তখন এই নিঝুম পুরীতে এক ঝুমঝুম ফিসফিসানি। নাইট গার্ডরা রাতের রাইটার্সকে দখল করে বসেন। এই নাইট গার্ডরা, এই নৈশ প্রহরীরাই রাতের রাইটার্সে কতবার অশরীরী পদচারণা শুনেছেন। আবছা আবছা আলোয় দেখেছেন আরও আবছা আত্মারা ঘোরাফেরা করছেন। এদেরই একজন মুন্সিরাম নৈশরক্ষীর চাকরিতে এখানে যোগ দিয়েছিলেন স্বাধীনতা পাবার 3 বছর আগে। এখানকার কোনো রক্ষী তার মতো অভিজ্ঞতা সঞ্চয় করেননি। অনেক প্রবীণ রক্ষীদের জিজ্ঞেস করেও কেউ এখানে ভূত দেখেছেন এমন কথা শুনিনি। কিন্তু মুন্সিরাম অনেক অনুরোধের পর বন্ধু বা সুভাষ সমাজদারকে তার অভিজ্ঞতার কথা শুনিয়ে গিয়েছেন। তিনি ছাড়া এ বিষয়ের সাক্ষ্য দেবার আর কেউ নেই। তাই বন্ধুবরের সেই সাক্ষাৎকারের অভিজ্ঞতাকেই আমাদের তুলে দিতে হবে, এবং অবশ্য তা তার ভাষাতেই। তাকে নিজের মতো করে বললে এই বর্ণনার সত্যতা ক্ষুণ্ণ হবে। সুভাষবাবু লিখে গেছেন, সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল, সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। মুন্সিরামের মনে হলো সারা পৃথিবী জুড়ে যেন মহাপ্রলয় শুরু হয়েছে। এমনি রাত্রে এই জিন পরিকা কঠিতে গার্ড দিতে গাটা কেমন ছমছম করে। আর এই সব ঝড় বাদলা রাতে তো কথাই নেই। নিদারুণ একটা ভয় বুকের ভেতরে ধুকপুক করে। কিন্তু উপায় কি? চাকরি। টর্চ জ্বালিয়ে বুট জুতে খটখট শব্দ তুলে মুন্সিরাম এলো 1 নম্বর ব্লকের দোতলায়। থেকে থেকে গুম গুম করে ডাকছে মেঘ। আকাশের বুকে চিরে উগ্র আলোর ঝিলিকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দোতলার বারান্দা দিয়ে এগিয়ে চলেছে মুন্সিরাম। বাতাসের দাপটে জানলা দরজার খড়খড়িগুলো থরথর করে কাঁপছে। কোথাও কোনো খোলা দরজার পাল্লা দুটো ঠকাস ঠকাস আওয়াজ করছে। এই রকমই শব্দ করে কে যেন হাতুড়ি পিটছে মুন্সিরামের বুকের ভেতরেও। আজ কেন যেন বেশ বড় ভয় করছে। যেই সেন্ট্রাল ডিসপ্যাচ অফিসের সামনে এলো অমনি থমকে দাঁড়িয়ে পড়ল সে। দাঁড়িয়ে পড়তে হলো। সে স্পষ্ট শুনতে পেল সিডিওর সেন্ট্রাল ডিসপ্যাচ অফিস। ঘরটার ভেতর থেকে ভেসে আসছে একটা বুক চাপা গোঙানির আওয়াজ। দারুণ যন্ত্রণায় কে যেন আর্তনাদ করছে। কে কে ওখানে? চিৎকার করে বলতে চেষ্টা করলো, কিন্তু পারল না। কে যেন সজোরে তার গলা চেপে ধরেছে। আর ঠিক তখনই ঘটে গেল কাণ্ডটা। দুম দুম করে অনেকগুলো জোড়া পায়ের আওয়াজ হলো সেন্ট্রাল স্টেয়ারকেসে। ভয়ে আতঙ্কে আধমরা হয়ে কোনো রকমে যেই টর্চটা জ্বালল, মুন্সিরাম অমনি দেখল টর্চের সাদা আলোর গোলাকার বৃত্তের মাঝখানে কোট প্যান্টালুন টাই পরা এক সাহেব। বুকের বাঁ দিকটা চেপে ধরে যেন কোনো কঠিন যন্ত্রণা সহ্য করতে করতে ঝুঁকে পড়ে মাঝখানে সেই সিঁড়ি বেয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। সেই জখমি সাহেবের ছায়াদেহের প্রায় সঙ্গে সঙ্গেই তাকে অনুসরণ করে আরও কয়েকটি ছায়ামূর্তি নিঃশব্দে যেই সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো, তখন মুন্সিরাম আর পারল না। শুধু এইটুকু মনে আছে, 1 নম্বর ব্লকের শান্ত্রীকে চিৎকার করে ডেকেছিল,
তারপরে আর সে কিছু বলতে পারে না। তুমি যে ইংরেজি গানের কথা বললে মুন্সিরাম। কোনো কথা বলল না মুন্সিরাম। কেমন উদ্ভ্রান্তের মতো দূরে অন্ধকার বারান্দাটার দিকে তাকিয়ে রইল। আমার মনে হলো সেই দুর্যোগের রাতের দুঃসহ স্মৃতি যেন এখন আচ্ছন্ন করে রেখেছে তার চেতনা। বেশ কিছুক্ষণ পর খানিকটা স্বাভাবিক হয়ে সে বলল, হুজুর, সারি, দুতলাটা হলো উ লোগো কা আস্তানা। কী রকম? বহুদর্শী মুন্সিরাম হিন্দি বাংলা মিশিয়ে যে বিবরণ বলেছিল তার সারাংশ এখানে বলা হলো। সেদিন তার ডিউটি ছিল দোতলার 3 নম্বর ব্লকের প্রোটেক্টেড এরিয়ায়। রাউন্ড দিতে দিতে হঠাৎ তার কানে এলো ইংরেজি গানের সুর। শব্দটা আসছে দীর্ঘ সেই বারান্দার একেবারে পশ্চিম দিক থেকে। সেদিকটা ঘুটঘুটি অন্ধকার। টর্চের আলো ফেলতে ফেলতে সেদিকে গিয়ে দেখল এক মন্ত্রীর ঘরে নিয়নের জোরালো আলো জ্বলছে। কী ব্যাপার? কী ব্যাপার? কোনো এমার্জেন্সি মিটিং বসে গিয়েছে নাকি? আর তারা কেউই জানতে পারল না। দরজার কাচের শার্সি দিয়ে তাকিয়ে দেখল আলোকোজ্জ্বল সেই ঘরে বেহদ মাতাল একদল সাহেব নেশার ঘরে ধেই ধেই করে নাচছে। কেউ কেউ আবার টাল সামলাতে না পেরে এ ওর গায়ে ঢলে পড়েছে, আর জনা কয়েক হেরে গলায় গান জুড়ে দিয়েছে। পুলিশ, পুলিশ! নিদারুণ ভয়ে সে আর্তনাদ করে উঠল। ছুটে এলো পুলিশ, এলো হেড নাইট গার্ড। তারা এসে দেখল কোথাও কিচ্ছু নেই। নিশিরাত্রে মন্ত্রীর সেই ঘরের ভেতরটা যেমন জমাট অন্ধকার থাকে তেমনই রয়েছে। মুন্সিরাম থেমে গেল। কেয়ারটেকারের অফিস ঘরটায় অস্বাভাবিক নিস্তব্ধতা থমথম করতে লাগলো। ফণিবাবু দূরে অন্ধকার টেলিফোন ভবনের দিকে তাকিয়ে কেমন ছাড়া ছাড়া উদাস গলায় বললেন, ওদের স্টেটমেন্টে কিছু কালারিং থাকতে পারে, কিন্তু রাত্রে এ বাড়িতে এমন অনেক আশ্চর্য ঘটনা ঘটে যায় যার কোনো এক্সপ্লেনেশন আমি আজও খুঁজে পাইনি। আমি কোনো কথা বললাম না। কী বা বলার থাকতে পারে? ফণিবাবু জানেন না পৃথিবীর কোনো দেশের গেস্ট হন্টেড হাউসের নানা অলৌকিক কাণ্ড কারখানার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কেন গভীর রাতে ব্যাকিংহাম প্যালেসের করোনেশন হলের তরল অন্ধকারের বুক চিরে একটা তীক্ষ্ণ নীলচে আলোর রেখা আছড়ে পড়ে, আর ঠিক ছায়াবাজির মতোই দূরের কালো থকথকে অন্ধকার থেকে বর্ণাঢ্য পোশাকে সজ্জিত অতীত রাজপুরুষরা এক এক করে সারি সারি বেরিয়ে এসে সেই নীল আলোর গোলক পেরিয়ে আবার কালিঢালা অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। কেনই বা আজও ভরদুপুরে ওয়াশিংটনের হোয়াইট হাউসের বাগানের শাসা বাতাসের সওয়ার হয়ে ভেসে আসে দূরাগত ঘণ্টার ধ্বনি, ডিং ডং ডিং ডং। প্রেসিডেন্ট আসছেন, এই প্রেসিডেন্ট আসছেন। চাপরাশি বাটলার দারোয়ানদের ভেতরে চাপা ফিসফিসানি ঝড় ওঠে, আর তারপরেই দুপুরের খর রোদের ভেতরে ঝাপসা ঘষা ঘষা ছবির মতো ফুটে ওঠে দুই ঘোড়ায় টানা খোলা একটা গাড়ির ছবি। গাড়ির আরোহীর ছায়ামূর্তির ভেতরে আব্রাহাম লিঙ্কনের চেহারার আভাস পাওয়া যায়। নানা বর্ণের ফুলের সমারোহে ভরা সেই বিশাল উদ্যানের ভেতরে গাড়ি চলার চক্রাকার পথটি পরিক্রমা করে এক্সিট গেটের দিকে যেতে না যেতেই যেন আকাশের আলোয় হলুদ রোদে শিশির বিন্দুর মতোই মিলিয়ে যায় সেই গাড়ি। এত কি ভাবছেন মশাই? ফণিবাবুর কথায় ধাক্কা খেয়ে যেন ঘুম থেকে জেগে উঠলাম। ওই দেখুন, আমার নন্দী ভৃঙ্গিরা সব গুটি গুটি এসে দাঁড়িয়েছে তাদের এক্সপিরিয়েন্স বলবে বলে। আদাব হুজুর, আদাব। এক বৃদ্ধ মুসলমান সামনে এগিয়ে এলো। পরনে চেক লুঙ্গি, গায়ে মিলিটারি খাকি শার্ট। এর নাম জমির উদ্দিন। ফণিবাবু বললেন, রাইটার্সের হেড ফরাস। রাইটার্সের মন্ত্রী, সেক্রেটারি এবং অফিসারদের কার চেম্বারে কবে কার্পেট বেছানো হয়েছিল, কী ধরনের কার্পেট, এসব ওর নখদর্পণে। ডক্টর রায় মানে বিধান রায়ের আমলের ঘটনা। স্যার, জমির উদ্দিন বলতে শুরু করলো,
একদিন সন্ধ্যায় আমার ডাক পড়ল। সিএমের ঘরে নতুন গলিচা পেতে দিতে হবে। রাত 8টার সময় নাকি তার ঘরে এমার্জেন্সি মিটিং বসবে। আমি আমার চেলা চামুন্ডাদের নিয়ে কাজে লেগে গেলাম। আমার কাজ শেষ হতে হতে প্রায় 7:30 বেজে গেল। ফণিবাবুর দিকে ইঙ্গিত করে বলল, সাহেব বললেন সিএম না আসা পর্যন্ত একটু থেকে যাও, কখন কি দরকার হবে বলা যায় না। দোতলার দক্ষিণমুখ খোলা বারান্দায় এক টুলের ওপরে বসে আছি, কিন্তু আশ্চর্য, 8টা বেজে গেল, সিএম এলেন না, আর কোনো মন্ত্রীও এলেন না। অফিসাররা কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলেন, কিন্তু হুকুম না পেলে আমি তো যেতে পারি না। এই পর্যন্ত বলে থামল জমিরুদ্দিন। কেন যেন অন্যমনস্ক হয়ে কাঁচা পাকা দাড়িতে হাত বুলোতে লাগলো, আর কোচকানো চোখের দৃষ্টিটা কেমন সুদূর হয়ে উঠল। তারপরে কি হলো জমিরুদ্দিন? বলছি হুজুর, সব বলছি। কয়েক মুহূর্ত কি যেন ভাবল সে, তারপরে আবার বলতে শুরু করলো। দোতলার 3 নম্বর ব্লকের সিঁড়ির মুখে একটা কমজোরি আলো জ্বলছিল। সেই মরা আলো বারান্দার দুদিকের অন্ধকারকে যেন আরও ঘন করে তুলেছিল। আমি টুলের ওপরে বসে ঘুমের ভোরে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি। লাল দিঘির ওপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাসের ঝাপটায় স্যার কখন যে ভিজিটারদের বেঞ্চের ওপরে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা বলতে পারবো না। খট 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 খুব জোর আওয়াজে ঘুম ভেঙে গেল। শব্দটা আসছে সেই একেবারে শেষে 5 নম্বর ব্লকের দিক থেকে। এখনকার সব কর্মচারীদের ভাষায় 5 নম্বর ব্লক হলো খারাপ জায়গা। এই কথাটা শুনলেই আমার হাসি পায়। বর্ধমান জেলার গঙ্গাটিকুড়ি গ্রামে আমার বাড়ি স্যার। ছোটোবেলা থেকে আর যাই থাক, ভূত প্রেতের ভয় আমার কোনো কালেই নেই। সারা রাত একলা গোরস্থানে বসে কবর পাহারা দিয়েছি। কেন? আর বললেন কেন হুজুর? যুদ্ধের সময় কাপড় কন্ট্রোল হয়েছিল না। সে সময় মুর্দাকে গোসল করিয়ে যে নতুন কাপড় কাফন করা হতো, সেই কাপড় চুরি করতে আসতো। মুর্দাকে বেপর্দা করলে আর সে বেহস্তে যেতে পারে না। থাক সেসব কথা। কবর গার্ড করে থাকতে থাকতে সেখানে ঘুমিয়ে পড়েছি নিশ্চিন্তে। জিনপুরীর কথা একবারও মনে হয়নি। জমির সংক্ষেপে বলো, ফণিবাবু সতর্ক করে দিলেন। আচ্ছা স্যার, আচ্ছা। বয়স হয়েছে তো, তাই কথাবার্তা কেমন। জমিরুদ্দিন মাপ চেয়ে নিয়ে বেশ সংযত হয়ে আবার বলতে শুরু করলো। সেই খটখট শব্দ লক্ষ্য করে কোনো কিছু না ভেবেই ছুটলাম। যেই 4 নম্বর ব্লকের কাছাকাছি গিয়েছি, হঠাৎ দেখি অফিসারদের ল্যাবরেটরি থেকে আলো জ্বলছে, আর তার সামনে স্পষ্ট দেখলাম হাতে রাইফেল নিয়ে এক আর্ম গার্ড দাঁড়িয়ে রয়েছে। আমি যেই তার ঠিক সম্মুখে গিয়ে দাঁড়ালাম, অমনি সেই ল্যাবরেটরির ভেতরে চলে গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কই কেউ তো বেরোয় না। হঠাৎ দেখলাম দপ করে নিভে গেল বাথরুমের আলো। দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখলাম কেউ নেই কোথাও। আমার শরীরের ভেতরটা শিরশির করে উঠল। মন থেকে ঝেড়ে ফেললাম দুশ্চিন্তাটা। সারা রাত জেগে যে গোরস্থানে একা থাকতে পারে, সেই নাইট গার্ড দিয়ে ঘেরা রাইটার্সে বসে করবে ভূতের ভয়। কিন্তু আশ্চর্য, আমি যখন ভাবছি খোয়াব দেখছি কি না, ঠিক তখনই আবার দেখলাম সেই আর্ম গার্ডকে রাইফেলের সঙ্গিনের নিচের দিকটা শব্দ করে চেপে ধরে দাঁড়িয়ে রয়েছে। কে কে তুমি? আমি ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে সে এবার 3 নম্বর ব্লকের সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেল।
আর অমনি সেই ভারী জুতোর খটখট আওয়াজটা আবার শুনতে পেলাম বারান্দার একেবারে পূব দিকে 1 নম্বর ব্লক। আমি ছুটলাম সেদিকে। তখন সেই শব্দটা দ্রুত চলে গেল পশ্চিম দিকে 5 নম্বর ব্লকে। আমার মনে হলো স্যার, সারা বারান্দা জুড়ে, সারা দালান জুড়ে, নানা করিডোরে, বারান্দায় অনেক অনেক লোক একসঙ্গে ছুটোছুটি দৌড়োদৌড়ি করছে। তাদের দাপাদাপির আওয়াজে গোটা রাইটার্স বিল্ডিং যেন ভেঙে পড়ছে। সেই মাঝরাতে সেই দারুণ শব্দের ভেতরে দিশেহারা হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাথার ভেতরটা ঝিমঝিম করতে লাগলো। মনে হলো সারা শরীর টলছে, গলা শুকিয়ে কাঠ। মনে হয় দারুণ ভয়ে ডুকরে আর্তনাদ করে উঠেছিলাম। থামল জমিরুদ্দিন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। একসঙ্গে অনেকক্ষণ কথা বলার পরিশ্রমে রীতিমতো মাথাটা নিচু করে বলল, জিন পরি ভূত প্রেতকে ভয় পাই না, এমন কথা দমফাই করে আর বলি না, বলতে পারি না হুজুর। জমিরুদ্দিন মিনচার কলিজার জোর আছে স্যার। আর একজন প্রবীণ নাইট গার্ড মেহবুব এগিয়ে এসে বলল, তাইও বেঁচে গিয়েছে, তা না হলে তো তেওয়ারিজির মতো কাণ্ড বাঁধিয়ে ফেলতো। বলেই সে সাইকেলের হ্যান্ডেলের মতন দুদিকে ঝুলে পড়া গোপ দুটো আলতো করে পাকিয়ে দিল। তেওয়ারিকে? তার কি হয়েছিল? আরে না না, সে কিছু নয়। ফণিবাবু যেন প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্যই তাড়াতাড়ি বললেন, মেহবুবের কথা ছাড়ুন তো আপনি। কয়েক মুহূর্ত পরে ফণিবাবু বললেন, তেওয়ারি ছিল সিনিয়র পোস্ট দারোয়ান, রিটায়ার করতে আর মাত্র 6 মাস বাকি ছিল। হার্টের দোষও ছিল তার। একদিন শেষ রাতে দেখা গেল গেজেটেড অফিসারদের ল্যাবরেটরিতে তার ডেড বডি পড়ে রয়েছে, প্লেন অ্যান্ড সিম্পল হার্ট ফেলিয়ার। কিন্তু যেহেতু 5 নম্বর ব্লকের বাথরুম, অতএব মেহবুবদের ধারণা। ও, বুঝতে পেরেছি। আমি বললাম, এবার মেহবুব কি দেখতে পেয়েছিল সেটা বলুন না ফণিবাবু। ফণিবাবু মেহবুবকে ইঙ্গিত করলে। মেহবুবের ভারী মাংসল মুখখানা হঠাৎ কঠিন হয়ে উঠল। মনের ভেতরে কিসের যেন নড়াচড়া চলছে। আস্তে আস্তে বলল, হুজুর, রাত্রে এ मकान में जो धूपधाप शब्द, दरवाज़ा जानला खोला की आवाज़, उ सब हमारा पता देई ना। लेकिन हठाৎ থেমে গেল মেহবুব। দাঁত দিয়ে নিচের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে যেন কোনো কঠিন যন্ত্রণা সহ্য করতে করতে বলল, রাত में कभी कभी ऐसा अजीब चीज़ देखा जाए যে খুন একেবারে শুকা যায় হুজুর। মেহবুবের গায়ের রক্ত হিম হয়ে যাওয়ায় ঘটনা বিস্তারিত শুনে আমার শুধু মনে হয়েছিল রাইটার্সে দোতলার বারান্দাতে প্রেতের আনাগোনা সবচেয়ে বেশি। কেন ফার্স্ট ফ্লোরে বিভিন্ন ব্লকের তরল অন্ধকারে রহস্যময় ছায়াদেহ দেখা দিয়েই মিলিয়ে যায়। আর সবশেষে ফণিবাবু সেই থ্রিলিং এক্সপিরিয়েন্স শুনেও আমার পড়ে গিয়েছিল ইলিয়ট ওডোনেলের লেখা সেই ঘোস্ট বুক স্ট্রেঞ্জ হান্টিং ইন ব্রিটেন বইটির বিচিত্র একটি ঘটনা। এই গ্রন্থের প্রতিটি সত্যি ঘটনার ভেতরে পরিস্ফুট হয়ে উঠেছে প্রেত অধ্যুষিত কোনো সাহেবকালের বাড়ি, সবুজ শ্যাওলার পেলেস্তারা পড়া কোনো ঘাট, কিংবা প্রাচীন কোনো গাছ সম্বন্ধে সেই অমোঘ সত্য। প্রেত লোকের অভিশপ্ত আত্মাদের বিচরণ ক্ষেত্রের আড়ালে থেকে হয় নিষ্ঠুর কোনো বঞ্চনা, না হয় তীব্র কোনো প্রতিহিংসার ইতিহাস, কিংবা শোচনীয় অপঘাত মৃত্যুর কোনো বেদনাদায়ক দুর্ঘটনা। কিন্তু আজ যা ঘটনা কাল তা স্মৃতি হয়ে যায়। কালে কালে সে স্মৃতিও মানুষের মন থেকে কুয়াশার মতো বিলীন হয়ে যায়। শুধু সেই অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা। এইখানেই নিশীথ রাত্রির স্তব্ধতায়, দুপুরের নির্জনতায় মৃত্যুলোকের পরপার থেকে ঘটনার কুশীলবদের বিদেহী আত্মা তাদের প্রিয়জনদের আকর্ষণে তাদের কত রঙিন সুখ আর দুঃখের স্মৃতি জড়ানো জায়গায় বারে বারে আসে। তাই তো ওডোনেল বর্ণিত
লন্ডনের উপকণ্ঠে সেন্ট জনস উডের আরণ্যক পরিবেশে টিপক্রেগি হাউসের অলৌকিক এবং রোমাঞ্চকর ঘটনার সঙ্গে রাইটার্সের ফণীবাবুর থ্রিলিং এক্সপিরিয়েন্স, মেহবুবের রক্ত শুকিয়ে যাওয়া এবং অন্যান্য ঘটনারও আশ্চর্য সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। 1909 সালে ওডনেল তার এক ঘনিষ্ঠ বন্ধু ওনিলের কাছ থেকে একটা চিঠি পেল। সে জানিয়েছে দূরসম্পর্কের এক পিসিমার ওয়ারিশ সূত্রে একটা বিশাল বাড়ি পেয়েছে সে। ওডনেল যদি কয়েকদিনের জন্য এখানে এসে বেরিয়ে যায় তাহলে সে অত্যন্ত খুশি হবে। ওডনেল বেকার মানুষ, আউটিংয়ের জন্য মনটা চঞ্চল হয়েছিল, অতএব সঙ্গে সঙ্গে রওনা হলো। আশ্চর্য সুন্দর আর মনোরম এক প্রাসাদ, তার চারিদিকে বাগানে ঘন সন্নিবদ্ধ পাম পিথির নীলাভ ছায়ায় ছোটাছুটি করে খেলা করছে কাঠবেলারির দল। বাগান আলো করে ফুটে রয়েছে রাশি রাশি ড্যাফোডিল। শেষ প্রান্তে এক বর্ষিয়ান ওক গাছের নিচে স্যাঁতস্যাঁতে ছায়ায় বিশ্রামের জন্য শ্বেত পাথরের একটা বেদি। ওডনেলের মনে হলো কুয়াশা আর কয়লার ধোঁয়ায় আচ্ছন্ন লন্ডনের ঘিঞ্জি থেকে সে যেন এক মধুর স্বপ্নের পরিবেশে এসে পড়েছে। সারাদিন দুই বন্ধুতে গল্প গুজব ও হই হুল্লো করে কাটিয়ে দিল। কিন্তু যে গুড়ি গুড়ি কুয়াশার মতো সন্ধ্যার অন্ধকার নামতে লাগলো, অমনি সেই অন্ধকারটাই যেন চেপে এলো ওই ওনীলের হাসি হাসি মুখে। কি ব্যাপার রে, গম্ভীর হয়ে গেলি যে? ব্র্যান্ডি ফুরিয়ে গিয়েছে? কোনো কথা বলল না অনিল, শুধু তার বড় বড় দুটো নীল চোখে ব্যথার ছায়া ফুটে উঠল। দুঃস্বপ্নের ঘোরে যেন বিড়বিড় করে বলল, এত সুন্দর বাড়িটা বুঝি ছেড়েই দিতে হবে? কেন কেন, কি হয়েছে? আর একটু রাত হোক, সব বুঝতে পারবি। ধীরে ধীরে রাত বাড়ল, আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠল। হঠাৎ বাগানের একেবারে শেষে সেই ওক গাছটার নিচ থেকে শোনা গেল করুণ আর বুক ফাটা একটা আর্তনাদের শব্দ। সঙ্গে সঙ্গে তারা ছুটে গেল সেদিকে, আর থমকে দাঁড়ালো তাদের হৃদস্পন্দন। চারিদিকে চাঁদের মিটে মিটে আলোয় ভরা বাগানের শেষ প্রান্তে সেই ওক গাছের নিচে ঝুপসি অন্ধকারে দীর্ঘদেহী এক ভদ্রলোকের ছায়ামূর্তি। আর সেই ছায়াদেহের মাথায় সাবেককালের রূপোর চুমকি বসানো টুপি। ভদ্রলোক বাঁদিকের বুকটা চেপে ধরে নিদারুণ যন্ত্রণায় কাতরাচ্ছে। কে কে আপনি? চিৎকার করে তারা যেই ছুটে গেল ওক গাছের দিকে, অমনি মিলিয়ে গেল সেই রহস্যময় ছায়াদেহ। আর প্রায় সঙ্গে সঙ্গে সেই ড্যাফোডিলের ঝাড়ের আড়াল থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। তারা স্পষ্ট দেখল অপূর্ব সুন্দরী তন্নি এক রমণী মূর্তি। জ্যোৎস্না আর কুয়াশা দিয়ে গড়া যেন তার অপরূপ অঙ্গ সৌষ্ঠব। তার আর সামনে যেতেই ঠিক রঙিন প্রজাপতির মতোই যেন হাওয়ার ওপর পা ফেলে সে চলে গেল ফার্ন গাছের আড়ালে। আবার চারদিক সচকিত করে সে হেসে উঠল। অভিভূত একটা আচ্ছন্নতার ঘোর কাটিয়ে তারা যে মুহূর্তে তার দিকে অগ্রসর হলো, অমনি ফিরে জ্যোৎস্নার ছায়া ছায়া অন্ধকার অদৃশ্য হয়ে গেল সে। পরদিন চায়ের টেবিলে বসে অনিল বলল, এবার বুঝলি তো সন্ধ্যা ঘনিয়ে এলে কেন গম্ভীর হয়ে যাই? কিন্তু কেন এসব দেখা যায়? যতদূর সম্ভব খোঁজ খবর করে জেনেছি, পিসিমায় এ বাড়িটা কিনেছিলেন এক বারণের কাছ থেকে। সেই বারণের স্ত্রী ছিল অসাধারণ সুন্দরী। তাদের স্বামী স্ত্রীর ভেতর বয়সের পার্থক্য ছিল অনেক। ভদ্রমহিলা কোনো এক সম্ভ্রান্ত যুবকের সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত হয়েছিল। হঠাৎ চুপ করে গেল অনিল। আবার দূরে জানলার বাইরে একটা সেই ঝাপসা ওকের নিচে বেদির দিকে চোখ দুটো ছড়িয়ে দিয়ে বলল, একদিন নাকি জ্যোৎস্না রাত্রে যখন বারণের স্ত্রী তার প্রেমিকের সঙ্গে ওই বেদিতে বসে পূজন করছিল,
এমন সময়ে সামনে এসে দাঁড়ালো বারণ, তার হাতে রিভলভার। তারপরে আর কি, যা হয়ে থাকে তাই হলো। সেই ওক গাছের নিচে আদিম অন্ধকারে এক নারীকে কেন্দ্র করে দুটি পুরুষের অন্তরে জেগে উঠল জিজ্ঞাসা। শুরু হলো দ্বন্দ্বযুদ্ধ। দুই পক্ষই সামনে গুলি ছুটতে লাগলো। বারোনেসের প্রণয়ী সেই সুদর্শন যুবকের পিস্তলের গুলি এসে বারণের বুকের বাঁ দিকে। হতভাগ্য বারণ মারা গিয়েছিল। বারোনেস তার প্রেমাস্পদের সঙ্গে কোথায় চলে গিয়েছিল কেউ জানে না। কেমন করুণ তার হতাশ চোখে সুন্দর বাড়িটার দিকে তাকিয়ে নিভু নিভু গলায় বলল, অনিল, এ অঞ্চলের লোকের বিশ্বাস সেই বারণ আর তার সেই ককেটিস ওয়াইফের স্পিরিট এই বাগানে দুর্ঘটনার জায়গায় আনাগোনা করে। রাইটার্সের আর এক নৈশপ্রহরী মেহবুবও তার অভিজ্ঞতার কথা অতি সংক্ষেপে জানিয়ে গেছিল। তার অভিজ্ঞতা ছিল এই রকমের। মেহবুবের সেদিন ডিউটি ছিল দোতলার 4 নম্বর ব্লকে। একটানা পায়চারি করতে করতে পা দুটো ধরে গিয়েছিল। বিয়ারাদের টুলে বসতে না বসতেই চোখ দুটো জড়িয়ে এসেছিল। হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ। ছুটে বারান্দায় গিয়ে লিনোলিয়াম মোড়া প্রোটেক্টেড এরিয়ার অলিন্দে আড়াআড়িভাবে পড়ে রয়েছে একটা লাশ। তারপর ওঠে খুব দামি স্যুট। সে ভয়ে চিৎকার করে উঠল। এসে পড়ল পুলিশ, নাইট গার্ড, দারোয়ান। এলো নাইট ডিউটির প্রায় সব স্টাফ। তারা সামনে গিয়ে দেখল সেই বারান্দার ডেড বডির কোনো চিহ্ন পর্যন্ত নেই। শুধু বিভিন্ন ব্লকের মুখে করিডোরে ঘোলাটে আলো বুকে নিয়ে দীর্ঘ বারান্দাটা যেমন গা এলিয়ে পড়ে থাকে তেমন পড়ে রয়েছে।